সময়টা ১৯০৭ সাল। বেলজিয়ামের রসায়নবিদ লিও বেকল্যান্ডের হাত ধরে বিশ্বে প্রথম সম্পূর্ণ কৃত্রিম প্লাস্টিক আবিষ্কার হয়। সেই থেকেই প্লাস্টিক যুগের শুরু। এরপর কেটে গেছে প্রায় ১২০ বছর। সময়ের সঙ্গে সেই প্লাস্টিক ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে বাতাস, পানি ও খাদ্য শৃঙ্খলে ছড়িয়ে পড়ছে। সম্প্রতি এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এক গবেষণায় উঠে এসেছে বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে শিশুদের জন্য তৈরি 4টি টুথপেস্টেও রয়েছে। শুধুই কি টুথপেস্ট? না, গবেষণা বলছে মানবদেহের মস্তিষ্ক, হৃদযন্ত্র, প্রজনন অঙ্গ, প্লাসেন্টা, রক্ত, এমনকি নবজাতকের প্রথম মল পর্যন্ত মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব মিলেছে। তথ্যমতে সমুদ্রের প্রবাল প্রাচীর থেকে শুরু করে অ্যান্টার্কটিকার বরফ, পৃথিবীর প্রায় সব পরিবেশেই ছড়িয়ে পড়েছে এই ক্ষুদ্র প্লাস্টিক কণা। ফলে এখন প্রশ্ন উঠেছে, মানবদেহের জন্য এর স্বাস্থ্য ঝুঁকি আসলে কতটা? যদিও বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন মাইক্রোপ্লাস্টিক মানবদেহে কতদিন থাকে বা দীর্ঘমেয়াদে ঠিক কী ধরনের ক্ষতি করে। এরপরও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে সাধারণ মানুষের মনে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে জীবন রক্ষাকারী ঔষধ থেকে শুরু করে মাছ, মাংস, ফল সহ প্রায় সব খাদ্যে ভেজাল ব্যবসায়ীদের দখলে থাকায়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিবেদন অনুযায়ী ২০২৫-২০২৬ অর্থ বছরের ১০ মাসে ৫৮৬টি খাবারে ভেজাল বা দূষণ পাওয়া গেছে। ভেজালের এই মহোৎসব থেকে আছে কি কোনো মুক্তির উপায়? আছে কি সুস্থ সবল জাতি গড়ার কোনো সুযোগ? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাউন স্টুডিওতে আছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শোয়েব, এভার কেয়ার হাসপাতালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আহসানুল হক স্বপন। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। অধ্যাপক ডক্টর আহসানুল হক স্বপন, একটা সময় আমরা শুনতাম যে পৃথিবীতে খাদ্যের অভাবে অর্থাৎ অনাহারে মানুষের মৃত্যু হতো। এখন আমরা শুনতে পাচ্ছি খাদ্য গ্রহণের ফলে তিলে তিলে মানুষের মৃত্যু হচ্ছে। মানে যেই খাদ্য আমাদেরকে বাঁচিয়ে রাখতো সেই খাদ্যে এমন কিছু আসলে বিষক্রিয়া মিশে গেল যেটি আমাদের এই আশঙ্কাকে বাড়িয়ে তুলেছে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করাটাই পৃথিবীর জন্য এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মানে বিশেষজ্ঞরা বলছেন বেঁচে থাকার জন্য, বিশেষ করে সুস্থ থাকার জন্য শুধু খাদ্য নয়, নিরাপদ খাদ্য প্রয়োজন। নিরাপদ খাদ্য আসলে আমাদের আশেপাশে এখন আর আদৌ আছে কি? আমি ডিবিসি চ্যানেলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আজকের সম্মানিত সঞ্চালককে যে সময় উপযোগী আমাদের দেশে খুব আলোচিত হচ্ছে এখন যে বিষয়টা, সেটা হচ্ছে কন্টামিনেশন বাই দ্য প্লাস্টিক, প্লাস্টিক্স। এখন আমাদের সঞ্চালক যে প্রশ্ন করেছেন যে আগে যে খাদ্যের কারণে যে মানুষের পুষ্টির অভাব ছিল অথবা তারা অভাবে মারা যেত, খাদ্যর অভাব সারা পৃথিবীতে ছিল, সেটা ওভারকাম করেছে, এটা ঠিকই। বাংলাদেশের মতো এত জনবহুল দেশে যে ১৯৭০ সালে ৭ কোটি মানুষের জনবাস ছিল, সেখানে এখানে ১৬ থেকে ১৭ কোটি মানুষ হয়ে যাওয়ার পরেও আমাদের সেই খাদ্য সংকট নাই। কিন্তু আমাদের যে সমস্যাটা দেখা দিয়েছে, যে খাদ্য তৈরি করতে যেয়ে বা খাদ্য প্রসেস করতে যেয়ে, বাজারজাত করতে যেয়ে এবং অসাধু ব্যবসায়ীদের কারণে প্রতিনিয়তই এই খাদ্যই দূষিত হচ্ছে, সেটা তৈরির থেকে শুরু করে আমাদের ভোক্তা পর্যন্ত আসার কারণে। সুতরাং আমাদের এটা একটা জনগুরুত্বপূর্ণ ব্যাপার। যেভাবেই হোক না কেন আমাদের নিরাপদ খাদ্য দরকার, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য ছাড়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি তথ্য পড়ছিলাম, সেখানে দেখলাম যে প্রতি বছর ৬০ কোটি মানুষ দূষিত খাবার খেয়ে অসুস্থ হয়। মানে সংখ্যাটা আসলে বিশাল। সেখানে শিশুদের যে সংখ্যা সেটিও অনেক বেশি। মানে 5 বছরের চেয়ে কম বয়সী শিশুদের 43% এই খাবারজনিত রোগে অসুস্থ হচ্ছে। মানে এই সংখ্যাটা দেখবার পরে নিঃসন্দেহে যে রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের নীতিগতভাবে একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে, কোনো সরকারকে কি আমরা নিতে দেখেছি? তা আমার জানা মতে যে বর্তমান সরকার প্রথমে যে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ প্রথম, তো সেই হিসাবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে খুব বেশি শক্তিশালী করার জন্য জাইকার অর্থায়নে একটা বড় প্রজেক্ট আসবে, এই আমরা জানতে পেরেছি এই ব্যাপারে। এবং খাদ্যে যে বিভিন্ন ধরনের বিষক্রিয়া আছে, বিভিন্ন ধরনের পেস্টিসাইড রেসিডিউ আছে, বিভিন্ন হেভি মেটাল আছে, সেই ব্যাপারে সরকার খুবই উদ্যোগী এবং খুবই স্ট্রং একটা কমিটি তৈরি করার জন্য ইতিমধ্যে একটা কমিটি গঠন করেছেন, এটা আমার জানা মতে। এবং ফুড সেফটি অথরিটিকে খুব বেশি স্ট্রেংথেন করার জন্য যা কিছু করা দরকার এই সরকার ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে। এবং পেস্টিসাইড নতুন করে নীতিমালা
যেটা 2018 সালের পরে এখন পর্যন্ত এই নীতিমালাটা অনুমোদিত হয়নি। সেই নীতিমালাটা এখন চূড়ান্ত পর্যায়ে আছে, যে একটা যুগোপযোগী এবং একটা নীতিমালা আমি করার জন্য। একটু আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি, এই যে এত নীতিমালার কথা বলছি বা সরকার বিভিন্ন সময়ে নানান রকমের ব্যবস্থা গ্রহণ করে, মানে আপনি যখন নিজের বাড়িতে বসে কিংবা একটু বাইরে ঘুরতে গেলে রেস্টুরেন্টে বসে খাবার খান, আপনি কি নিশ্চিতভাবে খাবারটা গ্রহণ করতে পারেন? না, এই সমস্যাটা আমারও যেমন আছে, আমি আমার পরিবারকে নিয়ে চিন্তিত থাকি সবসময়, যে আমি যে খাবারটা খাচ্ছি সেটার ভিতরে কন্টামিনেশন ডেফিনেটলি আছে, এবং এই ভয়ে যারা সচেতন মানুষ অনেকেই কিন্তু এই খাবার গ্রহণ থেকে বিরত থাকে না। এই ব্যাপারটা আমাদের সবার মধ্যেই তাড়িত করে যে যেভাবেই হোক না কেন আমরা যে ভোক্তা পর্যায়ে যেটা আসতেছে সেটা যেন নিরাপদ খাদ্য হয়। সেই জন্য প্রথম আমাদের দরকার কিছু নীতিমালার সাথে সাথে আমাদের এটা ইমপ্লিমেন্টেশন, এটাও কিন্তু জরুরি, এবং এর সাথে সচেতনতা। আমাদের মানুষকে ভাবতে হবে যে আমাদের দেশের সাধারণ যারা ভোক্তা আছে তাদেরকে ভাবতে হবে যে একটা চকচকে জিনিস মোড়কের মধ্যে আটকানো, কিন্তু এই চকচকে জিনিসটা কি ভালো না অর্গানিক আমরা খেলে ভালো। সুতরাং আমাদের সচেতনতাও বাড়াতে হবে যে এই যে কোনটা ফ্রেশ বা বেশি মানে চকচকে হলেই যে সেটা ভালো হবে এমন কোনো কথা না। সুতরাং আমাদের অর্গানিক বা সেটা কিভাবে সেফ ফুড অথরিটির মাধ্যমে আসবে এই নীতিমালা আমাদের করতে হবে, এবং সেই সাথে সাথে আমাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এবং মানুষকে সচেতন করা, যাতে তারা মানে সেফ ফুডের ব্যাপারে সচেতন হয় এবং সেটা গ্রহণের ব্যাপারে উদ্যোগী হয়। তার জন্য বেশি মূল্য দিতে হলেও সেটা দেওয়ার জন্য আমাদের সে প্রস্তুতি থাকাটা উচিত। আপনি সেফ ফুডের কথা বলছিলেন, তামান্না চৌধুরী, আপনি প্রধান পুষ্টিবিদ একটি বেসরকারি হাসপাতালের, নিশ্চয়ই মানে দিনটা আসলে আপনার ঠিক যেভাবে শুরু হয়, একজন যিনি রোগী আপনার কাছে আসছেন তারও একইভাবে শুরু হয়। দাঁতটা ব্রাশ করেই আমরা চেষ্টা করি দিনটাকে শুরু করতে, আবার দিনের শেষেও আমরা ঠিক একই কাজটা করি। যেই টুথপেস্টটা দিয়ে আসলে আমরা দাঁতটা ব্রাশ করছি সেখানেই আমরা মাইক্রোপ্লাস্টিক পেয়েছি। শুধু টুথপেস্ট নয়, এরকম পুরো পৃথিবীর সব ক্ষেত্রে আসলে এই মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া যাচ্ছে। সেটি নিঃসন্দেহে মানে একজন মানুষের শারীরিকভাবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য ভয়াবহ ক্ষতিকর। সেটি নিয়ে আসলে নানান আলোচনা চলছে। এর বাইরে আসলে যে আমরা যে খাবারগুলো খাচ্ছি সব কিছুতেই আমরা ভেজাল দেখতে পাচ্ছি। মানে রোগীর সংখ্যার কথা যেটি বলছিলাম, বিশেষ করে শিশুদের যে সংখ্যা সেটি অনেক বেশি অ্যালার্মিং। মানে এই অ্যালার্মিং সংখ্যাটা থেকে আসলে আমরা কবে নিস্তার পাবো? ধন্যবাদ। আমি একটু স্যারের কথা থেকে আসি, যে পলিসি নীতি বা আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করব সেটা কিন্তু একটু লং টার্ম। সো আমরা ইমিডিয়েট কি করতে পারি সেফ ফুডের জন্য, অর্থাৎ বাসা থেকে উৎপাদন থেকে প্লেট। তো যেহেতু নীতির ব্যাপারগুলো কিন্তু উৎপাদন থেকে শুরু হয়, কিন্তু বাসায় যদি আমি চিন্তা করি, আমরা কিন্তু অনেক সময় আমরা নিজেরাই আমাদের খাবারকে অনিরাপদ করি। আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই, যে ফ্রিজে যখন আমরা কোনো খাবারকে রাখি, আমরা অনেকেই জানি না যে কোথায় ডিমটা রাখতে হবে, কাঁচা খাবার রান্না খাবারকে কীভাবে রাখতে হবে, কোন খাবারটা চুলা থেকে নামানোর পর কতটুকু ঠান্ডা করে কিভাবে সংরক্ষণ করতে হবে। ইভেন আমাদের কাটা থেকে শুরু করে কুকিং পর্যন্ত আমরা অনেকে অনেক ভুল করি। আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল আপনার ওই রোগী আসি, অনেকেই দেখবেন বলে আমি খাঁটি গরুর দুধ খাওয়াই আমার বাচ্চাকে। যখন আমি প্রশ্ন করি এটি কোথায় পান, বলে আমি বাড়ি থেকে আনি এবং ডিপ করে 1 মাস রেখে খাওয়াই। তাহলে আমি কি আমার নিরাপদ করতে পারলাম? সেই আমি হাইজিন মেনটেন করে একটা ভালো খাঁটি দুধ আনলাম, খাঁটি শব্দটাই শুধু রইল, কিন্তু যখন আমি ডিপে রেখে এটাকে বারবার বের করব, জাল দিয়ে আমার বাচ্চাকে খাওয়াবো, তখন তো আসলে সেই দুধটা নিরাপদই থাকলো না। সো আমার কথা হচ্ছে যে আমরা নিজেদেরও কিন্তু কিছু করণীয় আছে। সেই ক্ষেত্রে অ্যাওয়ারনেস, যেমন প্রতিটা ইলেকট্রনিক্সের দোকানে যদি ফ্রিজের সাথে একটা ছোট্ট ব্যবহার বিধি বাংলায় আমরা দিয়ে দিতে পারি, মোবাইলে SMS এর মাধ্যমে আমরা মানুষকে জানাতে পারি যে রান্না খাবার আর কাঁচা খাবার পাশাপাশি রাখবেন না, যে বেসিনে মাছ মাংস ধোয়া হচ্ছে সেটা ক্লিন না করে আবার শাকসবজি ধুবেন না। ছোট ছোট মানে মেসেজ দিয়েও কিন্তু আমরা আমাদের নিরাপদ খাবারের ব্যাপারে আমাদের বর্তমান সময়ে জনগণকে অনেক উৎসাহিত করতে পারি। মানে এই যে রোগীর সংখ্যা, আমি যদি দেখি যে শিশু মৃত্যুর প্রায় 10% হয় ভেজাল খাদ্যে। মানে এই জায়গাটি তো আসলে খুবই ভয়াবহ, মানে অ্যালার্মিং। শিশুদের উপরে কিছু হোক সেটি নিঃসন্দেহে আমরা কেউ কখনোই প্রত্যাশা করি না। সেখানে শুধুমাত্র ভেজাল খাদ্যের কারণে, এমনকি শিশু খাদ্যের ক্ষেত্রেও আমরা এই নিরাপত্তাটা নিশ্চিত করতে পারি না। শিশু খাদ্যে যে পরিমাণ বাজারে সয়লাভ, বিশেষ করে বিদেশি যে শিশু খাদ্যগুলো বাংলাদেশে আসছে সেগুলোকে নকল করে নানান সময়ে ব্যবহার করা হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে, সেগুলো জনগণ কিনছেন। তারা তো আসলে একটা বিশ্বাসের জায়গা থেকে কিনছেন, মানে সেটি তদারকি করারও কি আসলে কেউ নাই? মানে শুধু অসুস্থ হব এবং আপনাদের শরণাপন্ন হব, এর মাঝামাঝি অবস্থানে কেউ নাই?
এখানে আমাদের নিজেদের চাহিদাটা ইম্পর্টেন্ট। আমরা কিন্তু দেখেন আগে যখন ছোট বাচ্চাদের 2 বছর পর্যন্ত আমরা বাসায় খিচুড়ি ভাত এগুলোকে গুরুত্ব দিতাম, যেই দেশ সেই ফুড, সেই কুজিন, সেই কালচার। এখন আমি সবসময় এজ এ ডায়েটিশিয়ান বলি যে কেন আমার ছোট শিশুকে ওটস খাওয়াতে হবে, এটা কিন্তু ইম্পোর্টেড। এবং নকল তখনই সুযোগ হয় যখন আমাদের চাহিদার উপরে কিন্তু নকল হয় বা ভেজাল হয়। তার মানে চাহিদাটাকে রাখতে হবে দেশে ভালো মাত্রায় লার্জ স্কেলে উৎপাদিত হচ্ছে, যেটা আমাদের কান্ট্রির খাবার, যেটা আমরা বাসায় খাই। ছোট শিশুকে আমি সবসময় বলি যে 6 মাসের বুকের দুধ কমপ্লিট করার পর উইনিং ফেজে তাকে আমাদের বাসার যে নরম ভাত, আমাদের দেশীয় চিড়া, আমাদের দেশের যে চালের গুঁড়া সুজি, এগুলো ইন্ট্রোডিউস করুন। আমাদের কাছ পর্যন্ত কিন্তু সবাই আসছে না। আমি সেইখানেই অ্যাওয়ারনেসের কথাটা বলছি যে আমাদের চাহিদাটা আমাদের দেশের কেন্দ্রিক রাখতে হবে, তখন কিন্তু এই ইম্পোর্টেড বা এই ভেজাল করার টেন্ডেন্সিটা কম হবে। বিকজ এটা এই জন্যই সুযোগ পায় কারণ ইম্পোর্টেড খাবারের প্রাইস বেশি। সেটি আসলে নকলেরও একটা সুযোগ হয় এবং সয়লাভ হয়ে গেছে বাজার। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শোয়েব, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নানান সময় আমরা দেখি নানান রকমের অভিযানে যায়। যেই সময়টাতে অভিযান হয় সেই সময়টাতে এটা নিয়ে অনেক সাড়া থাকে, সবাই আমরা শুনি যে আসলে ব্যবসায়ীরা অনেক বেশি সচেতন হওয়ার চেষ্টা করছেন। আসলে কি তারা সচেতন হন? মানে আপনি নিজে যেহেতু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাজ করছেন, আপনি নিজে যখন নিজের পরিবারে বা একান্ত ব্যক্তিগতভাবে আসলে এই খাবারগুলোই কিনতে যান, আপনি আসলে কি ভাবেন? জি, ধন্যবাদ তাসনুপা চমৎকার প্রশ্ন করার জন্য, এবং শুরুতে আমি ডিবিসিকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে দর্শকদের। আপনার প্রশ্নের আগে আমার দুই সহ আলোচক যেগুলি বললেন সেটার সাথেও আমি একটু সংযোজন করতে চাই যে নীতির কথা বলেছেন, এবং নীতি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হয় বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন 2013 আলোকে, এবং আমরা 2015 সালের 1 ফেব্রুয়ারি এটা প্রতিষ্ঠিত হয়। 2 ফেব্রুয়ারি থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করি। পরবর্তীতে এই যে আপনার অভিযান থেকে শুরু করে ভেজাল দূরীকরণ বা আমাদের যে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য কাজ করতে আমরা বিভিন্ন ধরনের প্রবিধানমালা প্রণয়ন করি, এবং এখন পর্যন্ত আমরা 14টি প্রবিধানমালা আপনার গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে পাবলিশ করেছি। এখন আমরা আমাদের নিয়মিত কার্যক্রমের মধ্যে একটি হচ্ছে যে এনফোর্সমেন্ট, যেখানে আমরা সমন্বিত আপনার মনিটরিং কার্যক্রম পরিচালনা করি, মোবাইল কোর্ট পরিচালনা করি, এবং এছাড়া আমরা আলাদাভাবে সমন্বিত হচ্ছে যে বিভিন্ন আপনার সংস্থার বিভিন্ন অধিদপ্তর সরকারি একসাথে নিয়ে আমরা এই কার্যক্রম পরিচালনা করি। হ্যাঁ, এটা ঠিকই আপনি যেটা বলেছেন যে আমরা যখন কার্যক্রমটা অভিযানটা পরিচালনা করি ওই সময়ে তারা খুব তৎপর থাকে, তারপরে আবার চেঞ্জ হয়ে যায়, এবং এইটা যেন না করা হয় আমরা ধারাবাহিকভাবে এই মনিটরিং কার্যক্রমটা পরিচালনা করি। যেমন আজকে যদি করা হয় আমরা একটা ফলো আপ আপনার কার্যক্রমও এটা নেই। মানে একটা অভিযোগও আছে আবার আপনাদের বিরুদ্ধে, মানে আপনারা হয়তো খুব 5 স্টার হোটেলে যান কিংবা আসলে এমন এমন রেস্টুরেন্টে যান যেগুলো মানুষ আগে থেকেই বুঝে যেতে পারে, তো এর ধোয়াছোঁয়ার বাইরেও অনেক রেস্টুরেন্ট থেকে যায়, কিংবা আসলে যেই ব্যক্তিটি দিন আনেন দিন খান, মানে যদি আমি একজন রিক্সা চালকের কথা বলি কিংবা যিনি অটো চালাচ্ছেন তাদের কথা বলি, তারা যে রেস্টুরেন্টগুলোতে খান সেখানে কি আপনারা কখনো অভিযান চালান? জি, আমরা অ্যাকচুয়ালি সব ধরনের রেস্টুরেন্ট বা খাদ্য স্থাপনাগারে আপনার অভিযান চালাই। শুধু যে 5 স্টার কথা বললেন যেটা আধুনিক, শুধু সেটা না, বিভিন্ন স্তরের। এবং আমার সহ-আলোচক তামান্না যেটা বললেন যে যদি আপনি কোনো রেস্টুরেন্টে যান তখন অনেক সময় খাওয়ার যে পরিবেশ সেটা হয় না, এটা আসলে মেইনলি হাইজিন যখন মেনটেন না করা হয়। এবং আমরা অ্যাকচুয়ালি অভিযানগুলো বিভিন্ন খাদ্য, আমরা জানি যে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য কাজ সবখানে করা দরকার। এটা যে শুধু হোটেল রেস্টুরেন্ট সেটা না, বিভিন্ন আপনার শিল্প স্থাপনাগার যেখানে খাদ্য প্রস্তুত করা হয় ওইখানেও আমরা যাচ্ছি, কিন্তু হোটেল রেস্টুরেন্টে যাওয়া হয় যে ওদের পরিবেশটা দেখার জন্য। ওইখানে যদি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপন্ন করে এবং যিনি শেফ উনি যদি ব্যক্তিগত হাইজিন মেনটেন না করেন, উনি যদি আপনার ওই যে ক্যাপ না পরেন, গ্লাভস না পরেন, তখন আমরা তাদেরকে জরিমানা করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি সবসময় যে জরিমানা করা হয় সেটা না, আমরা তাদেরকে এই ব্যাপারে অবহিত করি, এবং আমাদের যে কার্যক্রম এই কার্যক্রমে তাদেরকে প্রশিক্ষিত করার কার্যক্রম রয়েছে। আপনারা আসলে সেই রেস্টুরেন্টটা কতখানি পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা যিনি রান্না করছেন রন্ধনশিল্পী তিনি কতখানি সেটার উপরে যথেষ্ট জোর দেন? আমরা যদি একটা কথা বলছিলেন, মানে যেই খাবারটি আসলে আমরা রাখছি 1 মাস ধরে ডিপ ফ্রিজে রাখছি তারপরে সেটি রান্না করছি, সেটি কেউ তো আসলে ভেজালের বাইরে বলার সুযোগ নাই, সেটি কি আপনারা দেখছেন? কিংবা যে শাকসবজিটাকে আমরা শাকসবজি
সবজি ভেবে হেলদি ভেবে খাচ্ছি সেটাই আসলে কীটনাশক দ্বারা আক্রমণ হয়েছে কিনা সেটি কি আমরা ভাবছি? জি, সেটাও আমরা দেখছি। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো রেস্টুরেন্ট মনিটর করি তখন আমরা সব কিছুই দেখি, শুধু যে ওইটার পরিবেশ সেটা না, তারা আপনার যে অনুমোদিত বিভিন্ন যে এডিটিভস, আমরা জানি বিভিন্ন খাদ্যপণ্যে বিভিন্ন ধরনের এডিটিভস ব্যবহার করে, বেনজোইক অ্যাসিড শুরু করে প্রেজারভেটিভ, কালারিং ম্যাটেরিয়ালস, ওগুলো কি অনুমোদিত আছে কি না। এবং আপনি যেটা বললেন যে তারা তাদের ফ্রিজে, যেমন তামান্না বললেন যে ফ্রিজে যে রাখা সেটাও একটা কৌশল আছে আমাদের আপনার নিয়ম অনুসারে, যে কি বলে কাঁচা এবং রান্না করা খাবার একসাথে রাখা যাবে না, এবং রান্না করার পর আপনার নির্দিষ্ট যখন রুম টেম্পারেচার চলে আসবে 2 ঘন্টা পর আবার ফ্রিজে রাখতে হবে। সো এই জিনিসগুলো যেন তারা ফলো করে, ওইটাই আমরা আমাদের যে কার্যক্রমে আমরা পরিচালনা করি। সেটি আপনারা দেখছেন, মানে এখানে তো বিএসটিআই এরও একটা বিশাল বড় ভূমিকা আছে। সরকারি যে সংস্থাগুলো কাজ করছে, মান নিয়ন্ত্রণে কাজ করছে, তাদের একটা বড় ভূমিকা আছে। তারা মানে অনুমতি দিল বলেই এই টুথপেস্ট থেকে শুরু করে এই শিশু খাদ্য এবং সাধারণ আমরা আসলে যে খাবারগুলো গ্রহণ করছি সেগুলো বাজারে সয়লাভ আছে, এবং সেখানে আমরা বাচ্চাদের জন্য আসলে যে ব্যবহার সামগ্রীগুলো দেখছি সেগুলোও আছে। মানে অনুমোদিত যেই ধরনের খাদ্য সামগ্রী আছে কিংবা টুথপেস্টের যেসবের কথা আমরা বলছি সেগুলোতেও আমরা এখন এই ধরনের ভেজাল দেখতে পাচ্ছি। তাহলে তারা আসলে অনুমোদিত হয় কিভাবে? এই সাইকেলটা আসলে কিভাবে গড়ে উঠেছে? এই জায়গাটিতে আসবো। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। অধ্যাপক ডক্টর হাসানুল হক স্বপন, যে জায়গাটিতে আমরা ছিলাম, যে বিএসটিআই হয়তো অনেক কিছু অনুমোদন দিয়ে দিচ্ছে। বিএসটিআই অনুমোদিত হবার পরে আমরা যারা ভোক্তা পর্যায়ে গ্রাহক আছি আমরা হয়তো বিএসটিআই অনুমোদিত দেখেই কিনছি এবং সেখানে একটা মানে স্বস্তির নিঃশ্বাসও ফেলছি, কিন্তু আদৌ কি আসলে সেখানে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ থাকলো? আমরা প্রতিনিয়ত যে সংবাদ বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছি যে যখন স্যাম্পলগুলোর ভিতরেই যে এই মাইক্রো প্লাস্টিক পাওয়া গেছে বা বিভিন্ন সময় ভেজাল জিনিস পাওয়া গেছে, তখন যেটা হয়, আমার যেটা ধারণা বা আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে কোম্পানি বা যখন যার প্রোডাক্টটাকে এতে রেজিস্ট্রেশন করে তখন সে এই প্রোডাক্টের ভিতর যে কম্পোনেন্টগুলো দেওয়ার সেটা ঠিক মতোই দেয়, কিন্তু এটা যখন মার্কেটিং করার পরে এটা যখন এস্টাবলিশ হয়ে যায় তখন তারা নেগলিজেন্সি হোক না কেন, তার ভিতরে মাইক্রোফাইবার আছে কিনা বা অন্য কোনো কন্টামিনেশন আছে কিনা, এই ব্যাপারে আমাদের দরকার যে কর্তৃপক্ষকে, বাংলাদেশের যে সমস্ত কর্তৃপক্ষ আছেন, সেটা সেফ ফুড হতে পারে, অথরিটি হতে পারে, বিএসটিআই হতে পারে, আদার জুডিশিয়াল অর্গানাইজেশনের মাধ্যমে এগুলো স্যাম্পলগুলোকে কালেকশন করা এবং নিয়মিত এগুলার আবার রিচেক করা, চেক এন্ড ব্যালেন্স করা। কিন্তু একটা জিনিস আমি একটু জানতে চাই, যেখান থেকে আপনি উৎপাদনের কথা বলছিলেন, তো মানে ঠিক যেই জায়গাটিতে উৎপাদনটা শুরু হলো সেই চক্র থেকে শুরু হয় এই ভেজালটা, মানে সেই পণ্যটা যে জায়গাটি থেকে উৎপাদন, আমি যদি আসলে একটা সবজির কথাও বলি, সবজিতেও আমরা কীটনাশক দিই, মানে সেইটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কি বিএসটিআই এর? না, ডেফিনেটলি না। সবজি চাষ করতে গেলে বিভিন্ন ধরনের পোকামাকড়, বা আমি ফসল চাষ করতে গেলেই, আপনার মাছ চাষ করতে গেলে, পোলট্রি চাষ করতে গেলে, গবাদি পশুর, তো এখানে রোগবালাই আসবে এবং দেখা যায় যে আপনার 20 থেকে 30%, কোনো সময় এটা আপ টু 50% পর্যন্ত আপনার ড্যামেজ করে থাকে। তো এখন আমাদের দেশে ক্ষতিকর যে সমস্ত পেস্টিসাইড বিদেশ থেকে আমদানি হয়ে থাকে, যেগুলো হিউম্যান হেলথের জন্য আসলেই টক্সিক, সেগুলো কিন্তু ব্যান্ডেড করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে। এবং যে সমস্ত পেস্টিসাইডগুলো এখন ব্যবহার হয় সেগুলো রেসিডুয়াল টক্সিসিটি ওটা কিন্তু বেশি দিন থাকে না। এখন আমরা কোনটা খাচ্ছি বা আমাদের কৃষক কোনটা খাচ্ছে বা কোনটা ব্যবহার করতেছে, প্রবলেম হচ্ছে হ্যাঁ, সেটা দেখার প্রবলেমটা হচ্ছে কোথায়, যে আমাদের বলা আছে যে এতদিন আগে পেস্টিসাইডটা অ্যাপ্লাই করতে হবে, এইটা দেখার কেউ নাই, এটা দেখার কোনো মানুষ নাই যে সে কি পেস্টিসাইড আগের দিনে অ্যাপ্লাই করে বাজারে প্রোডাক্ট নিয়ে আসতেছে, সেটাকে আমরা খাচ্ছি। আমি যদি একটু ছোট্ট একটা উদাহরণ দিই, মানে আমরা বাজার থেকে একটা আপেল যদি কিনে নিয়ে আসি, সেটা মাসের পর মাস ভালো থাকে, মানে এইটা আসলে কিভাবে সম্ভব হয়? আপেল আমাদের দেশে যদিও এটা বাইরে থেকে আসে, আমার যেটা আমি যতটুকু জেনেছি, যখন আপেল বাইরে থেকে আসে সেই আপেলগুলোকে আপনি ওয়াক্সের মাধ্যমে কোটিং করে দেয় যে ওর রেসপাইরেশন নর্মালি যেন মিনিমাম পর্যায়ে থাকে। কিন্তু এরপরে আসার পরে আমাদের দেশে যে কালচারটা করে আমরা জানি, শুনেছি, আমি নিজে কখনো দেখিনি যে ওর ভিতরে ফরমালিন নাকি ডিপিং করে, আমি নিজে দেখি নাই। সুতরাং যদি ফরমালিনের ডিপিং করা হয়ে থাকে, কারণ ফরমালিন এই ঘটনাটি দিয়ে আমাদের দেশে প্রচুর আম কিন্তু ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু জাস্ট মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগায়। তা আমার ধারণা নাই যে ফরমালিন সবসময় ব্যবহার করে। সুতরাং আমার কাছে মনে হয় যে এর ভিতরে এমন কোনো প্রিজারভেটিভ তারা ব্যবহার করতেছে যেটা আমরাও জানি না। এই যে অসাধু ব্যবসায়ী, তাদেরকে ধরার ব্যাপারে আমাদেরকে মানে
খুবই উদ্যোগী হতে মানে হবে। তাদেরকে ধরতে যারা যান তার কাছে একটু যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোহেব, মানে এই যে কথাটি বলছেন, মানে আমরা আসলে যে খাবারগুলো খাচ্ছি সেটি আমরা মানে অনেকটাই হয়তো নিশ্চিত যে এটি হয়তো পরিপূর্ণভাবে আমাদের জন্য স্বাস্থ্যকরী নয়, তারপরেও আমাদের সেটি গ্রহণ করতে হচ্ছে। মানে আপনারা যখন আসলে নানান রকম অভিযানে যান সেই সময় তো আসলে এই যে ফরমালিন দেওয়া হচ্ছে কি হচ্ছে না সেটি আপনারা দেখেন। একটু অন্যভাবে যদি বলি, আমি যদি কারণ বাজারের উদাহরণ দিই, সেখানে আসলে ঠিক যেই পরিবেশে স্বাস্থ্যকর সবজি যেগুলোকে আমরা বলি সেই সবজিগুলোকে রাখা হচ্ছে, সেখান থেকে সেই সবজিগুলোকে নিয়ে এসে আমাদের বাড়িতে রান্নাঘরে আমরা রান্না করছি। মানে আমার মাঝে মাঝে প্রশ্ন করতে ইচ্ছা করে ঠিক কতবার ধোয়ার পরে কিংবা কয়বার সিদ্ধ করার পরে আসলে এই সবজিগুলোকে আমরা নিরাপদ বলতে পারবো? জি, অ্যাকচুয়ালি এই বিষয়টা বেশ সত্যিকার অর্থে জটিল। অনেক কিছু একসাথে হয়ে গিয়েছে। সেটা হচ্ছে যে পেস্টিসাইডের নিয়ন্ত্রণের ব্যাপারে বিএসটির কোনো এখানে ভূমিকা নেই। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বাংলাদেশের জনগণের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করে, এবং আমরা কিন্তু এই যে সবজি বলি বা ফল, এগুলি কিন্তু প্রাইমারি প্রডিউসার না। প্রাইমারি প্রডিউসার হচ্ছে এগ্রিকালচার মিনিস্ট্রির অন্তর্গত যে ডিএই অথবা অন্য যে এগ্রিকালচার বেস যে প্রতিষ্ঠান তারা। এবং যেহেতু পেস্টিসাইডের কথা বলা হলো, পেস্টিসাইড অ্যাকচুয়ালি আমরা যেহেতু কৃষি প্রধান দেশ, আমাদের ফসল উৎপাদনের জন্য পেস্টিসাইড ব্যবহার করতে হবে, কিন্তু এই ব্যবহারটা আবার জুডিশিয়াল ইউজ করতে হবে। এবং যে কোনো পেস্টিসাইড, আমার সহ-আলোচক বললেন যে এখন অনেক পেস্টিসাইড ব্যান হয়েছে, আপনি শুনে থাকবেন আমরা যখন ছোট ছিলাম অর্গানোক্লোরিন পেস্টিসাইড ব্যবহার হতো, যেটাকে ডিডিটি বলা হলো। এবং ডিডিটিটা হচ্ছে যে পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্ট। এটা যখন ব্যবহার করা হবে এটা পরিবেশে অনেক দিন থেকে যাবে, কিন্তু বর্তমানে যে পেস্টিসাইডগুলো ব্যবহার করা হয় এগুলো আবার আপনার সহজে ডিগ্রেড হয়ে যায়। সো এই ডিগ্রেড হওয়ার আবার কিছু সময় আছে, ডিউরেশন আছে। এই জন্য আপনার এটাকে বলা হয় প্রি হারভেস্ট ইন্টারভেল। কৃষক অথবা যিনি ফসল উৎপন্ন করতেছেন উনি পেস্টিসাইড অ্যাপ্লাই করার পর কিছু আপনার সময় জন্য ওয়েট করবেন। এই জিনিসটাই একটি অ্যাকচুয়ালি এগ্রিকালচারাল অফিসার যিনি উনি এটা তদারকি করবেন, এবং ওনার সাথে আমাদের ফুড সেফটি অফিসার যিনি, আমাদের অ্যাকচুয়ালি 64টা জেলা অফিস আছে, এবং ওইখানে আপনার ফুড সেফটি অফিসার আছে। এছাড়া 8টি আপনার বিভাগীয় শহরেও আমাদের অফিস আছে। সো 72 আমাদের অফিসার আছে। ওনারা ওই যে এগ্রিকালচারাল যে বিভিন্ন অর্গানাইজেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশনের যে অফিসার যারা আছেন ওনাদের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করে। এবং আমরাও চাই যে যিনি কৃষিকাজে ফসল উৎপাদন করতেছেন ওনারা যেন রাইট পেস্টিসাইডটা ব্যবহার করেন, কোনো ব্যান বা অনুমোদিত কোনো পেস্টিসাইড ব্যবহার না করেন। যেই জিনিসগুলো বাংলাদেশে উৎপাদন করা হচ্ছে কিন্তু যেগুলো আমরা বাইরে থেকে আচ্ছা, নিয়ে বাইরে আসি, থেকে সেই যেটা ক্ষেত্রে আমি যদি একটু জানতে চাই, মানে এরকম কোনো নীতিমালা কি আসলে সরকারের পাইপলাইনে আছে কিনা যে আমরা মানে ধীরে ধীরে এই খাবারগুলোকে লিস্ট করে এই খাবারগুলোকে জি কোনো আমি বলছি, এর আগে যাবে আমি একটু বলি যে আপনি ওই যে ফ্রুটসের কথা বললেন, অ্যাপেল, অ্যাকচুয়ালি বর্তমান প্রযুক্তিতে অ্যাপেল এবং অন্যান্য কিছু খাদ্যপণ্য, সাইট্রাস খাদ্যপণ্য যেমন আপনার কমলা জাতীয় জিনিস, এগুলোকে ফুড গ্রেড আপনার কিছু ওয়াক্স, আমার সহ-আলোচক ওয়াক্সের কথা বলছেন, ওয়াক্স দ্বারা আপনার মুড়িয়ে রাখে, যার জন্য ওইখানে কোনো ময়েশ্চার ঢুকতে পারে না এবং এটা অনেক দিন থেকে যায়। তবে আমি দর্শকদেরকেও বলছি বর্তমানে বাংলাদেশে ওই যে ফরমালিনটাকে কিন্তু ইউজ করা হয় না। অনেক আগে ফরমালিনের মিথ ছিল, কিন্তু ফরমালিন এই যে সবজি বলি অথবা ফল এগুলি সংরক্ষণের জন্য আপনার কোনো ভূমিকা রাখে না। হোয়ারাস এদের যে আপনার ন্যাচারাল যে ইনগ্রিডিয়েন্ট থাকে, প্রত্যেকটা ফ্রুটসের ভিটামিন, বিভিন্ন ধরনের ভিটামিন থাকে, এই ভিটামিনগুলোকে ফরমালিন ডিগ্রেড করে ফেলতে পারে। সো ফরমালিন ইউজ হয় না, কিন্তু ওই যে প্রাণী জাতীয় জিনিস সংরক্ষণের জন্য যেগুলি আপনার ল্যাবরেটরি বেস যে রিসার্চ অর্গানাইজেশন তারা হয়তো ফরমালিন ব্যবহার করে। কিন্তু বাংলাদেশে আমাদের একটা জনগণের মধ্যে একটা ভয় আছে, আতঙ্ক আছে যে ফরমালিন দেয়। সত্যিকার অর্থে ফরমালিনটা এখন কমে আসছে এবং টোটালি অ্যাকচুয়ালি ফরমালিন ইউজ করা হয় না। আর আপনি যেটা বললেন যে কারণ বাজার বা অন্যখানে, ওইটা কয়েকটা জিনিস। ওইটা একটা হচ্ছে যে ওই যে ক্ষতিকর পেস্টিসাইড এগুলি আছে কি না, এটা একটা। আরেকটা হচ্ছে যে আনহাইজিন ওয়েতে তারা বিক্রি করছে কিনা, এবং সেটা আসলে সত্যি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং সেজন্য আমাদের ওইটা ওয়াশ করে নিতে হবে। আপনি বলছিলেন যে কতবার ওয়াশ করব। অ্যাকচুয়ালি হ্যাঁ, ওয়াশটা এটা অবস্থার উপর নির্ভর করে যে আপনার কোন ওই কি বলে সবজি বা ফলটা দেখতে কেমন, ওইটা কি অতিরিক্ত ময়লা জাতীয় কিনা। আবার এটাও ঠিক, আপনি যদি অনেকক্ষণ কোনো পানিতে ভিজিয়ে রাখেন তাহলে ওই যে ফ্রুটস অথবা ভেজিটেবলের যে ন্যাচারাল যে ইনগ্রিডিয়েন্টগুলো সেগুলোই আবার
সলিউশনের মানে আমরা মধ্যে তো তাহলে চলে একটা যাবে। উভয় সংকটে আছি মনে হয় নাকি? না, সংকটের কিছু না, আমাদের নর্মাল যে বেসিক যেটা তামান্না বলছেন ওই জিনিসটা ফলো করতে হবে। আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখতে হবে। আমাদের যে ফ্রুটস এবং ভেজিটেবল ওগুলি বাসা আনার পর ধৌত করতে হবে, এবং একবার বা দুইবার এটা অবস্থার উপর নির্ভর করে আমি ধুতে হবে। নীতিমালা জায়গাটিতে আসবো আপনার কাছে, তার আগে যেহেতু আসলে পরিষ্কারের ব্যাপারগুলো বা এই ব্যাপারগুলো আসছে, আমি একটু তামান্না চৌধুরী আপনার কাছে আসি। মানে ফরমালিন, কীটনাশক, নতুন করে আবার যুক্ত হচ্ছে ইনস্ট্যান্ট যে ফুডগুলো আমরা খাচ্ছি, সেটি আসলে অনেক বেশি স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। মানে সেখানে আসলে মানে বড় রকমের ভেজাল পাওয়া গেছে। 2025-26 অর্থ বছর দিকে তাকালে 10 মাসে 586টি খাবারে ভেজাল বা দূষণ পাওয়া গেল। মানে আসলে আমরা মানে খাওয়ার তালিকাটা কি হবে সেটি মনে হয় দিন দিন ছোট হয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, কারণ আমরা আগে যেটা করতাম মশলা বাটতাম, সেটা দিয়ে রান্না করতাম, এরপরে চলে আসলো গুঁড়া মশলা। এখন তো দেখবেন আপনি বাটা মশলা আবার বয়মে বা ক্যানে পাওয়া যাচ্ছে, আর অনেকে আবার রেডি মিক্স চলে আসছে। সো ব্যাপারটা হচ্ছে কি, টাইমের সাথে আমরা যদি টাইম সেভ করতে যাই আর এই ধরনের বিষয় মানে খাবারের উপরে আসক্তি বাড়াই বা কুইক করতে চাই, তাহলে কিন্তু আমাদের আয়ু কমে আসবে। সত্যিকার অর্থে পৃথিবীতে যে পুরানো পদ্ধতিগুলো থাকে, যেমন মশলা বেটে খাওয়া বা অ্যাটলিস্ট কাটা মশলা, সেই বিষয়গুলো যদি আমরা একটু আবার আমাদের বেসিকটা ফলো করি, আগের মতো করি, তাহলে কিন্তু এই ভেজালটাও কমে আসে। এখন দেখবেন সবজি ধোয়ার কথা আপনি বলছিলেন, সবজি যদি আপনি প্রতিদিন একই রকম খান, সেক্ষেত্রে আপনি কিন্তু সেই পুষ্টি সেরকম পাবেন না। আমাদের ডায়েটের গাইডলাইন বলে হচ্ছে রঙিন সবজি বিভিন্ন রকম খেতে। তাহলে আমরা যে ক্ষতিটার সম্ভাবনা থাকে, যেমন শাক, সবচেয়ে ময়লা বা ডাস্ট থাকে শাকে, কারণ ওইটা পাতার মতো তো ওটা আটকে রাখে। আবার শাক প্রতিদিন খেতেও হবে, সেই ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে পাতা বেসিস, যে একদিন কলমি শাক হলে আরেকদিন ডাঁটা শাক, আরেকদিন লাল শাক। অর্থাৎ আমরা যদি চেঞ্জ করি ফুডটাকে, ফ্রিকোয়েন্সি, যে কোনো রোগের জন্য দীর্ঘমেয়াদীভাবে সেটার ইনটেক করা প্রয়োজন। একদিন দুই দিন ওরকম হলে তেমন কিছু হয় না। সুতরাং কুকিং, আনার পর সেটার প্রিপারেশন এবং বাসার সংরক্ষণ, যেহেতু বড় বড় বিষয়গুলো আমরা চেঞ্জ করতে পারবো না, অ্যাটলিস্ট ফ্রম আওয়ার কিচেন টু প্লেট আমরা এই জায়গাটায় অনেক কিছু করতে পারি, যেখানে আমরা অ্যাটলিস্ট কিছুটা হলেও নিরাপদ খাবার খেতে পারি। কিচেন টু প্লেটের কথা আপনি বলছিলেন, যেখানে যে প্লাস্টিকের বোতলটিতে আমরা পানি পান করছি সেখানেও আসলে ভেজাল পাওয়া গেছে, মানে সেখান থেকেও শরীরে প্লাস্টিক ঢুকছে। মানে আমাদের আসলে বেঁচে থাকাটাই খুব একটা কঠিন হয়ে যাচ্ছে কিনা, এই প্রসঙ্গে ফিরবো। জিপে ইস্পাত নিবেদিত রাজখান থেকে আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপে ইস্পাত নিবেদিত রাজখান দেখছেন। তামান্না চৌধুরী, ভেজাল মানে আমরা আসলে ভেজালের মধ্যেই আছি কিনা? বিরতিতে অধ্যাপক হাসানুল হক স্বপন এটি কথা বলছেন, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি সেখান থেকে শুরু হয়েছে আসলে ভেজাল, সেখান থেকে তো আসলে বেরিয়ে আসতে হবে। আমরা বিশেষ করে বাচ্চারা আসলে যে ধরনের খাবারে খুব বেশি অ্যাট্রাকটিভ হয়, সেই সব খাবারেও আমরা দেখছি নানানভাবে বিষাক্ত জিনিসপত্র মেশানো হচ্ছে, মিষ্টিতে, কেকে, কাপড়ের রং ব্যবহার করা হচ্ছে। মানে এই বিষয়গুলো থেকে আসলে আমাদের নতুন করে সচেতন হবার তো মানে আমরা দীর্ঘদিন ধরে শুনছি, কিন্তু ব্যবসায়ীদেরকে আমরা মানে থামাতে পারছি না কেন? ব্যবসায়ীদের কেন থামাতে পারছি না, এটা আসলে আমাদেরও কিছু সমস্যা আছে। আমাদের চাওয়াটাও অনেক বেশি। যেমন আমরা এখন অনেক ধরনের কেক অর্ডার করি, যেটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন থাকবে, অনেক কালারের সুযোগ আছে সেখানে ব্যবহার করার। ডোনাট বলেন, ওয়েফেল বলেন, অনেক কিছু যেটার মধ্যে কালার, আপনি দেখবেন সব কিছু আমরা রং পছন্দ করি। সো আমাদের চাওয়ার জন্যই তো আসলে তারা থামবে না, কারণ তারা এটা করবে। এবং বাচ্চাদের কিডনি এখন অনেক ঝুঁকিতে থাকে, কারণ একেতে খাবারের ভেজাল। ধরেন আপনি সারাদিনে যে খাবারগুলো খাচ্ছেন, আপনি নিশ্চিত না সেটা আপনার শরীরে পুষ্টির পাশাপাশি কী কী ভেজাল বা ক্ষতি করছে। আবার যদি আপনি আর্টিফিশিয়ালি কালার, আর্টিফিশিয়ালি ফরমেটেড জিনিসগুলোও খান, আমি যদি শুধু ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে বর্তমানে PCOS যাদের আমরা পাই, আর তাদেরকে যদি শুধু তাদের ফুড হ্যাবিট জিজ্ঞেস করি, তাদের মধ্যে আউট অফ 10 8 জনেরই দেখা যায় অভ্যাস নুডলস খাওয়া। তার মানে ইনস্ট্যান্ট বা নুডলস যেটা প্রসেস, এটা তো গ্লুটেন প্রসেস করা, আপনার আটাকে প্রসেস করে আবার তৈরি করা হচ্ছে। সো আমাদের না এই প্রসেসের জায়গা থেকে বাচ্চাদের স্কুলে নাগেট, সসেস আমরা খুব কুইক করছি, বাট আমরা একবারও কি জানি যে এই নাগেটটা কীভাবে তৈরি হচ্ছে? একটা নাগেটসে দেখা যায় যে 70%ই ব্রেড থাকে, 30% মেবি চিকেন থাকে। সো এই যে আমাদের বাচ্চাদের সাথে মাদেরকে একটু সময় দিতে হবে, এবং সবাই ব্যস্ত, আমরা আন্ডারস্ট্যান্ড করি, বিদেশেও তো সবাই ব্যস্ত, কিন্তু দেখা যায় সপ্তাহে যদি 2 দিনও আমরা ভালো মতো বাচ্চাদের টিফিনেরটা একটা প্ল্যান করে ফেলি, বাসা থেকে দেই, ভালো মতো খাইয়ে দেই, তাহলে কিন্তু আমরা অনেকটা। শুরুতে যে আরেকটি কথা বলছিলাম, যে বিজ্ঞানীরা দেখেছেন, যারা গবেষণা করছেন, যে মানবদেহের মস্তিষ্ক, হৃদযন্ত্র, প্রজনন অঙ্গ, প্লাসেন্টা, রক্ত, এমনকি নবজাতকের যে প্রথম মল, সেখানেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। মানে ভয়াবহতাটা আসলে একটা মানে দীর্ঘ একটা মানে ব্যাপ্তিটা দীর্ঘ হচ্ছে কিনা?
অবশ্যই এই যে বাচ্চার মল, এখানে আপনি কোথা থেকে শুরু করবেন? একজন গর্ভবতী মা থেকে শুরু করতে হবে। এবং আমাদের কিন্তু সুযোগ আছে, আমাদের যে বিভিন্ন সেন্টারগুলো গভর্নমেন্টের আছে যেখানে গর্ভবতী মারা সেবা নিতে যায়, সেখানে যদি তাদেরকে আমরা সামান্যভাবে বুঝাতে পারি যে গর্ভাবস্থায় বাইরের খাবার খাওয়া যাবে না, গর্ভাবস্থায় ঘরের খাবার খেতে হবে, মাছ মাংস দুধ ডিম শাকসবজি খেতে হবে, প্রসেস খাবার খাওয়া যাবে না, ছোট ছোট কয়েকটা ইনফরমেশন একজন গর্ভবতী মাকে দিলে সে যদি 9 মান্থস মোটামুটি এটা মেনটেন করে, তাহলে কিন্তু আমরা আশা করতে পারি যে তার থেকে যে নবাগত শিশুটি হচ্ছে তাকে আমরা অনেকটা সেভ করতে পারবো। ইটস এ সাইকেল। আপনি একজন মাকে যদি অ্যাওয়্যার করেন, এডুকেশন দেন ডিউরিং প্রেগনেন্সি, আপনি এই পুরো সাইকেলটা, বাচ্চা হওয়া, বাচ্চা বড় হওয়া, তার অ্যাডোলেসেন্ট পিরিয়ড, সে অ্যাডাল্ট হবে, তার সময় মানে ইটস না, এটা একটা পারিবারিক দায়িত্বও বটে। মানে এখানে অ্যাওয়ারনেস, পারিবারিক শিক্ষা, ফুডের শিক্ষা এবং পরিবারের আন্ডারস্ট্যান্ডিংটা ইম্পর্টেন্ট। যেরকম পারিবারিক দায়িত্ব, সেরকম রাষ্ট্রেরও তো আসলে আমাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা একটা দায়িত্ব। সেই জায়গাটিতে আসে অধ্যাপক ডক্টর হাসানুল হক স্বপন, এই যে রাষ্ট্রের দায়িত্বের কথা আমরা বলছি, নানান সময় নানান রকমের নীতিমালা কিংবা আসলে ব্যবস্থা কিংবা যে আমরা নানান সময় আসলে তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়ারও ব্যবস্থা দেখেছি রাষ্ট্রের তরফ থেকে। অর্গানিক ফুডের কথা আপনি বলছিলেন, সেফ ফুডের কথা বলছিলেন, এখন কিন্তু অর্গানিক ফুডেও বাজার সয়লাভ, কিন্তু সেই অর্গানিক ফুডগুলো আসলে কতখানি অর্গানিক সেটা নিয়েও তো প্রশ্ন থাকে। সেটা ডেফিনেটলি আপনি যেটা বলেছেন এটা আমাদের সবার মাঝে সন্দেহের উদ্বেগ করে যে কতটুকু অর্গানিকের ব্যাপারটা, যেটা এটাও কমার্শিয়াল একটা কথা শুরু হয়ে গেছে যে অর্গানিক হতে হলে পরে আমার মাটিটা অর্গানিক হতে হবে, আমার যে কাল্টিভেশন করছে তার হাইজিন সে মেনটেন করতেছে কিনা, তার ফ্যামিলি স্ট্যাটাসটা কি, তারপরে সে কিভাবে হারভেস্ট করতেছে, সব জায়গায় অর্গানিক যে প্রোটোকল আছে যদি সেটি সে মেনটেন করতে পারে, তখনই আমরা ওই ক্রপটাকে অর্গানিক বলতে পারি। আমরা পেস্টিসাইড দিচ্ছি বা এখানে পেস্টিসাইড দিলাম না, আমার পাশের খেতে পেস্টিসাইড দিচ্ছে, সেই পেস্টিসাইড আমার বৃষ্টিতে ধুয়ে আমার খেতে চলে যাচ্ছে, সুতরাং এইটা আর অর্গানিক আবার আসলে শুধু অর্গানিক বলে কি পার পেয়ে যাওয়ারও সুযোগ আছে? না, কোনো সুযোগ নাই। আমি মনে করি যে এখানে আমাদের সরকারের উচিত, আমি এখানে ফুড সেফটি অথরিটির একজন বিজ্ঞ সদস্য আছেন, আমি তাদেরকে বলি যে বিএসটিআই অ্যাজ ওয়েল অ্যাজ ফুড সেফটি অথরিটি এবং বিভিন্ন ইউনিভার্সিটির কতগুলো ল্যাবকে স্ট্রেংথেন করা, অ্যাক্রিডিটেড ল্যাব তৈরি করা, যে ল্যাবের মাধ্যমে আমরা র্যান্ডমলি কালেক্ট করব। সেখানে শুধু একটা ল্যাবে না, আমি যেটা বললাম কয়েকদিন আগে হয়তো মাইক্রোফাইবার্সের একটা কথা আসছে, আমার আরও ভালো হতো যে এইটা আরও কয়েকটা ল্যাবে পরীক্ষা করার পরে, যেটা আরও মানে সমাজের মধ্যে যদি আরও সচেতনমূলক হতো আরও ভালো হতো, এটা আরও বেশি অথেন্টিক হতো। যে আরও সেই জন্য আমার মনে হয় যে সরকারের উচিত এবং আমাদের যারা সচেতন নাগরিক আছে তাদেরকে যেমন সচেতন হতে হবে, সেই সাথে আমাদের কতগুলো অ্যাক্রিডিটেড ল্যাব করতে হবে, যে ল্যাবের মাধ্যমে এটা ফ্রিকোয়েন্টলি বিভিন্ন স্পেশালি শিশু খাদ্য এবং বিভিন্ন ধরনের জবাবদিহিতার আওতায় আনাটা ভীষণ জরুরি। আনতে হবে, তাদের লাইসেন্স বন্ধ করতে হবে। ব্যবসায়ী যদি করে থাকে, বিদেশে যেমন আছে, যদি ফুডের কন্টামিনেশন হয় তার পুরো ক্ষতিপূরণ সেই ব্যবসায়ীকে দিতে হবে। এই নীতিমালার মধ্যে এই সমস্ত জিনিসগুলো খুব শক্তভাবে শুধু নীতিমালার আওতাভুক্ত না, এটাকে ইমপ্লিমেন্টেশনের ভিতরে আনতে হবে। এই ইমপ্লিমেন্টেশনটা আসলে আমরা কতখানি করতে পারছি? তবে ডক্টর মোহাম্মদ সাহেব, আমি একটু ওই যে আগের প্রশ্নটাতে যেতে চাই। বিরতির আগে আমরা যেটা কথা বলছিলাম যে সরকার আসলে এমন কোনো ব্যবস্থা নিতে পারে কিনা বা সেই সুযোগ আছে কিনা যে অন্তত প্রতি মাসে কিংবা একটা নির্দিষ্ট সময়ে আমরা কয়েকটি নির্দিষ্ট খাদ্যকে একেবারেই ভেজাল মুক্ত ঘোষণা করতে পারবো? জি, অবশ্যই। এর আগে আমি একটু বলতে চাই, শুরুতে যে কথাগুলি বলা হলো যে বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন জনগণ, বিশেষ করে মহিলা পিসিওএস রোগে আক্রান্ত হচ্ছে এবং শিশুরাও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের তথ্য মতে যদি 100 জন মানুষ মারা যায়, 71 জন মানুষই অসংক্রামক রোগে মৃত্যুবরণ করে। এবং সেই সাথে আমি এটাও বলতে চাই, বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহার অনুসারে যে কাজ করছে সেটা হচ্ছে ভেজাল বিরোধী কাজ, ভেজাল যেন না থাকে, আর এই যে অসংক্রামক রোগ যেন নিয়ন্ত্রণ এবং কন্ট্রোল করতে পারে, এবং সেভাবেই বাংলাদেশ নিরাপদ কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের কাজ করছে। আমরা একটা মোড়াকাবদ্ধ খাদ্য লেবেলিং প্রবিধানমালা প্রণয়ন করছি এবং ওই প্রবিধানমালায় আমরা সংযোজন করছি FOPL, ফ্রন্ট অফ প্যাক লেবেলিং। ওই যে আপনার প্রক্রিয়াজাতকৃত খাবার যেটা বলা হলো, এবং এই খাবার খেয়ে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, এর অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত মাত্রার লবণ, চিনি এবং স্যাচুরেটেড ফ্যাট। এগুলো যেন
ইন্ডাস্ট্রিতে যে যারা খাদ্য প্রস্তুত করবে, নুডলসের কথা আসছে, এবং নাগেট, চিকেন নাগেট থেকে অন্যান্য যে আপনার প্রক্রিয়াজাতকৃত খাবার, এটা যেন এখানে যে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট যে ইনগ্রেডিয়েন্টগুলো, সেগুলো যেন আমরা সহনীয় মাত্রায় থাকে, সেজন্য আমরা এক ধরনের রেগুলেশন করছি এবং আশা করি এটা কিছুদিনের মধ্যেই আপনার পাবলিশড হয়ে যাবে। এবং এর মাধ্যমে আমরা ওই যে ইন্ডাস্ট্রিতে যারা আপনার খাদ্য উৎপাদন করছে, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, তাদেরকে আমরা নিরাপদ খাদ্য যেন উৎপাদন করে সেজন্য। এটা তো আপনি ইন্ডাস্ট্রির কথা বলছিলেন, মানে অনলাইনে খাবার অর্ডার করা এখন ভীষণ জনপ্রিয়। মানে আমার মনে হয় 100টি বাড়ির মধ্যে হয়তো 98টি বাড়িতেই এখন অনলাইনে খাবার অর্ডার করা হয়। রিসেন্টলি আমরা রেজিস্ট্রেশন অ্যান্ড লাইসেন্সিং একটা প্রবিধানমালা প্রণয়ন করেছি, যেটা সরকারের মাধ্যমে গ্যাজেট নোটিফিকেশন হয়েছে। ওইখানে আমরা এই যে অনলাইন থেকে শুরু করে অফলাইন অনলাইন যারা ব্যবসা করেন তাদেরকে রেজিস্ট্রেশন আওতায় নিয়ে আসছি, এবং আমাদের একটি প্রকল্পের মাধ্যমে যারা ফুড বিজনেস অপারেটর তাদেরকে আমরা রেজিস্ট্রেশন করছি। অর্থাৎ আমাদের এই মুহূর্তে 10 লক্ষ ফুড বিজনেস অপারেটরকে রেজিস্ট্রেশন করার আপনার পরিকল্পনা আছে। এর মাধ্যমে আমরা ট্রেস করতে পারবো যে কে কী ধরনের খাদ্যপণ্য উৎপাদন আবার করছে। অনলাইনে যখন আমরা অর্ডার করতে চাই, বেশিরভাগ সময় আমরা দেখি যে একেবারে বাড়িতেই রান্না করা হচ্ছে, বাড়ি মানে সেভাবেই তারা খাবার বিক্রি করার সময় বলে থাকেন, মানে সেভাবেই সেই আশা ভরসায় আমরা আসলে অর্ডারটা করি। মানে সত্যি আসলে কেমন বাড়িতে কেমন পরিস্থিতিতে রান্না করা হচ্ছে সেটি নিয়ন্ত্রণ তদারকি করা কি সম্ভব? জি, অবশ্যই সম্ভব, কিন্তু এটা প্ল্যান ওয়াইজ করতে হবে, কারণ আমাদের দেশে বর্তমানে প্রায় 5 লক্ষ আপনার হোটেল রেস্টুরেন্ট আছে অনলাইন সহ আর কি। সো এই যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, আমাদের যে জনবল, এবং আমাদের বললাম যে 64টা জেলা আমাদের জেলা অফিসার, সো আমরা প্ল্যান ওয়াইজ কাজ করছি। আমরা ভেজাল বিরোধী আপনার বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা পরিচালনা করছি হোটেল রেস্টুরেন্ট, এবং আপনি জেনে থাকেন যে আমরা বিভিন্ন হোটেল গ্রেডিংয়ের সিস্টেম চালু করেছি, এবং এই যে অনলাইনে যারা বিক্রি করেন তাদের জন্য আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম নিচ্ছি। আমি একদম ছোট করে একটু তামান্না চৌধুরী আপনার কাছে আসি, মানে খুব জনপ্রিয় একটা খাবারের জায়গায় আমরা পৌঁছে নেই, সেটা হচ্ছে স্ট্রিট ফুড। মানে সবচাইতে বেশি হয়তো সংক্রামক যে রোগগুলো সেটি হয়তো স্ট্রিট ফুড দিয়ে ছড়ায়, সেটি নিয়ে আসলে আমরা কিভাবে সেখানে নিয়ন্ত্রণ করব? আমি আমাদের পাশের দেশে একটা স্ট্রিট ফুডের যেটা ভ্যান, সেখানে দেখেছি ওখানেও লোগো থাকে, মানে কিছু এটাকে বলা হয় অ্যাক্রিডিটেশন। সো যদি সরকার এরকম কোনো পদক্ষেপ নেয় যে স্ট্রিট ফুডের ক্ষেত্রেও তাকে একটা অ্যাক্রিডিটেশন বা লাইসেন্স বা তার যে পদ্ধতি এবং তাকে ট্রেন্ড আপ করা, কারণ আফটারঅল যে স্ট্রিট ফুড করে তার শিক্ষা বা তার নলেজ আসলে কতটুকু আছে সে হয়তো আমাদের এই প্রোগ্রামও দেখছে না। তো মোবাইল যেহেতু প্রত্যেকটা মানুষের খুব পছন্দের, এই মোবাইলের মাধ্যমে যদি আমরা অনেক ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা করি, যে যারা মানে জবাবদিহিতা এবং আসলে তদারকিটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শোয়েব, তামান্না চৌধুরী, অধ্যাপক ডক্টর হাসানুল হক স্বপন, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহন আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতন বিদায় নিচ্ছি জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন। ডিবিসির সঙ্গে থাকুন।